নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত, এবং আমাদের আজকে আলোচনার শীর্ষক হচ্ছে মোদিজির মুখ খুললেই মিথ্যে কথা। বহু আগে শোনা গল্প আর একবার বলি। মাঝে মধ্যে গল্প বলতে ইচ্ছে হয়। মর্তে মানে এই পোড়ার পৃথিবীতে মানুষের মিথ্যে বলার তো হাজার একটা কারণ আছে, হাজার একটা কারণ। অকারণেও মানুষ মিথ্যে বলে। মিথ্যে নানান ভেদ আছে, নানান রকম সকম আছে। ছোট্ট কচি করে মিথ্যে, নিরপরাধ মিথ্যে, অসহায় মিথ্যে। মিথ্যে তো যুধিষ্ঠিরও বলেছিলেন, তাই না? কোন মানুষ বলেন না? বলেন সবাই। আমরা সবাই বহুবার বহু কারণে, এমনকি অকারণেও মিথ্যে বলেছি। তো চিত্রগুপ্ত স্যার মানে ওপরে, তিনি মিথ্যের হিসেব রাখার জন্য বেশ কিছু ঘন্টা লাগালেন চারধারে। মানে বারবার দেখে আসতে হচ্ছে, তার থেকে আর লোকজন লাগাতে হচ্ছে, তাতে একটা এআই মানে এরকম একটা ব্যাপার আর কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গোছের একটা ব্যাপার। ঘন্টা বেজে উঠবে, হিসেব লেখা হয়ে যাবে। ঘন্টা বাজলে উনি লিখতেন যে ওই যে অমুক চন্দ্র তমুক মিথ্যে বলছে, খাতায় লেখা হতো, কারণ সেসব হিসেবের নাকি পরে আবার হিসেব নিকেশও হবে। তো নারদ একদিন যাওয়া আসার মাঝখানে, মানে বৈকুণ্ঠ লোক থেকে দেবলোক, খানা ইন্দ্রলোক ইত্যাদি উনি যাওয়া আসা করেন ঢেঁকিতে চড়ে, তো একদিন মধ্যিখানে জিরানোর জন্য যমলোকে গিয়ে বসেছেন। চিত্রগুপ্ত তখন ভারী ব্যস্ত, কারণ ভারতে সেই সময়ে সাধারণ নির্বাচন চলছে, জেনারেল ইলেকশন। এদিকে টুং ওদিকে টাং বেজেই চলেছে। কেরালা থেকে কাশ্মীর নেতারা মিথ্যে বলছেন, হিসেবে লেখা হচ্ছে। হঠাৎ একটা ঘন্টা এক টানা বাজতে শুরু করলো। চিত্রগুপ্তের পেছনে রাখা সে ঘন্টা বেজেই চলেছে, বেজেই চলেছে। তো নারদ শুধলো, হচ্ছে নাকি, এই ঘন্টাটা বেজেই যাচ্ছে কেন? চিত্রগুপ্ত ওদিকে না তাকিয়েই বললেন, নরেন্দ্র মোদীর ভাষণ শুরু হয়েছে। বাকিরা মাঝে মধ্যে মিথ্যে বলেন, অনেকে অনেকটাই মিথ্যে বলেন। আমাদের ইনি, ওনাদের তিনি, তেনাদের উনি, মিথ্যে তো বলেন, কিন্তু উনি মানে উনি জি মিথ্যে ছাড়া কিছুই বলেন না। কাজে এই ঘন্টা এখন বেজেই চলবে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, জমলোকেও মোদিজির এই সুখ্যাতি পৌঁছে গেছে। তো যাই হোক, আলোচনাতে ফেরা যাক। গল্প শেষ। আসলে মোদিজি দুটো কারণে মিথ্যে বলেন। প্রথম কারণ হলো উনি একজন প্যাথোলজিক্যাল লায়ার। সত্যি ছাড়া মিথ্যে বলতেই পারেন না। কারণ কোনো কারণ নেই, কোনো কারণ নেই, তবুও উনি মিথ্যে বলেন। এরকমও মিথ্যে বলেন মানে দরকার নেই, দরকার ছিল না। আরে বাবা, বৈজ্ঞানিকদের চেয়ে বেশি যারা অস্ত্রশস্ত্র নিয়ে, সামরিক অস্ত্রশস্ত্র নিয়ে গবেষণা করেন, যারা ব্যবহার করেন সেগুলো, তাদের চেয়েও বেশি বোঝেন উনি। এটা বলার তো কোনো দরকার নেই। মানে বললে লোকে বিশ্বাস করবে কেন? তো উনি বললেন, আমি সবাইকে নিয়ে বসেছিলাম, হঠাৎ আমার মাথায় এসে গেল মেঘের তলা দিয়ে যদি, মেঘ হয়েছে, মেঘের তলা দিয়ে যদি প্লেনটাকে নিয়ে যাওয়া যায় তাহলে তো রাডারে ধরা পড়বে না। এই মিথ্যেটা বলার কি দরকার ছিল? বলছেন যে গুজরাটে একটা অনুষ্ঠানে গেছেন আমাদের আদবানিজি, আমি ছবি তুলে ডিজিটাল ক্যামেরায় পাঠিয়ে দিই। যখনকার কথা বলছেন তখন না হয়েছে ডিজিটাল ক্যামেরা, সেই ডিজিটাল ক্যামেরায় আবার ছবিটা জিমেলে অ্যাটাচ করে পাঠিয়েছেন, তখন জিমেলও হয়নি। বলছেন মানে এটা হচ্ছে কি এক ধরনের প্যাথোলজিক্যাল লায়ার, ওই কুমিরের সঙ্গে মাগারমাছ পাকড়ে লিয়া গুজের লায়ার। মিথ্যে কথা, সবকিছু নিয়ে মিথ্যে বলেন। আর দু নম্বর হলো যেটা সাংঘাতিক, সেটা হলো আরএসএস বিজেপি গোয়েবলসের তত্ত্ব, বিগ লাই তত্ত্বে বিশ্বাস করে, বিরাট মিথ্যে বলে। আমরা আগে বলতাম মিথ্যে প্রচার, গুজব ছড়ানো ইত্যাদি বিষয়গুলো আরএসএস বিজেপি শিখেছে গোয়েবলসের কাছে, যার তত্ত্ব ছিল একটা মিথ্যেকে বারবার বলো, বারবার বলো, এতবার বলো যে মানুষ, অধিকাংশ মানুষ সেটাকে বিশ্বাস করে নেন। তার সঙ্গেই গোয়েবলস বলেছিলেন, ছোট মিথ্যে নয়, কুঁচো মিথ্যে বলো না। মোদিজি সেসবগুলো শোনেননি, উনি কুঁচো, বড়, ছোট, মেজো, সেজো সব বলে।
কিন্তু গোয়েবলস বলেছিলেন ছোট মিথ্যে নয়, এত বড় মিথ্যে বলো, এত বড় মিথ্যে বলো, এত বড় বিগলাই যে মানুষ সত্যি মিথ্যে তল খুঁজে পাবে না। মানে ধরুন এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে এমএ পাস সাবজেক্ট, মানে ওই এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সটা যে কি সেটাই বুঝতে বছর খানেক কেটে যাবে, এটা বিগলাই। এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স আপনি গুগল করবেন, এআইকে জিজ্ঞেস করবেন, গ্রককে জিজ্ঞেস করবেন, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবেন, ভাই ব্যাপারটা কি, কেউ বলতে পারছে না। আপনি ভাবছেন না এরা জানে না, আমাকে জানতে হবে। গোয়েবলসের বিগলাইয়ের তত্ত্ব আগে বলতাম এটা, যে গোয়েবলসের কাছ থেকে এনারা শিক্ষা নিয়েছেন, কিন্তু এখন বুঝতে পারছি ভুল বলেছিলাম, ডাহা ভুল বলেছিলাম। আরএসএস বিজেপি আরো উন্নত মিথ্যে প্রচার যন্ত্র বানিয়ে ফেলেছে, আরো নতুন নতুন কায়দা বিষ ঢালছে সমাজে অবিরাম, কিন্তু সে বিষ এক ঝটকায় বোঝা যাবে না, সে বিষ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সমাজে। আপনি টের পাবার আগেই আপনার পরিবারে, বন্ধু মহলে, পড়শিদের মধ্যে, অঞ্চলে, জেলায়, রাজ্যে, দেশে বিষ বৃক্ষে ফুল ধরবে। হঠাৎ আপনার বন্ধুকে অপরিচিত মনে হবে, হঠাৎ আপনার পড়শির মুখে এমন কথা শুনছেন যা কল্পনারও বাইরে। বিজেপি সেই কাজটা করছে, প্রকাশ্যেই করছে। জুমলাবাজ শব্দটা মোদিজির প্রতিশব্দ বললেও ভুল বলা হয় না। এ শব্দের বাংলা মানে হলো ঢপ। তো এ নিয়ে বাঙালির একটা গর্বের অন্ত ছিল না, কারণ এতাবৎ ঢপবাজির শ্রেষ্ঠত্ব তো আমাদেরই ছিল। একজন নয়, দুজন এই শ্রেষ্ঠত্বের দাবিদার ছিলেন, টেনিদা, ঘনাদা। তা ওনারা অবশ্য সেকেলে তাই ঢপবাজ না বলে গুলবাজ শিরোপা পেয়েছিলেন। কিন্তু একটা জিনিস খেয়াল করুন, এই দুজনের একজনও নিজের মুখে বা তাদের কোনো পার্শ্ব চরিত্রের মুখে ওই ঢপ দেওয়া বা গুল দেবার কথাটা স্বীকার করেন, একেবারে নির্ভেজাল সত্যির মতন বলে গেছেন। আপনি বুঝতে পারছেন গুল, কিন্তু উনি বলছেন। মানে বলতে চাইছি, টেনিদা, ঘনাদা তো বাদই দিলাম, তাদের সাকরেদরাও কেউ বলে উঠতে পারেননি যে ওনারা গুল দিচ্ছেন। এবার চলুন 2014 আমাদের দেশের নির্বাচনী প্রচারে নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী সবাই বলেছিলেন হরেক কে খাতে মে 15-15 লাখ আ যায়েঙ্গে। ভোট শেষ, উনিও চুপ। ওনাকে তো আম চেটে খান না চুষে খান ছাড়া প্রশ্নও করা যায় না। তো খোলসা করলেন ওনার সাকরে অমিত শাহ, বললেন ওটা তো জুমলা থা, ও তো জুমলা থা, ওটা তো ঢপ ছিল। মানে উনিই বলছিলেন, দেশের প্রধানমন্ত্রী সেদিন ঢপ দিয়েছিলেন, মিথ্যে বলেছিলেন। এ রেকর্ড ঘনাদা, টেনিদার উনি। প্রথমে সারা দেশের মানুষকে ঢপ দেওয়া, তারপর সেটাকে আবার সাকরেদকে দিয়ে বলিয়েও দেওয়া যে ও তো জুমলা থা, ওটা ঢপ ছিল, হে হে হে। এবং সেটাই কি শেষ? তারপরে পুকুর থেকে কুমির ধরা, জিমেল আসার আগে ফটো অ্যাটাচমেন্ট করে পাঠানো, মেঘের তলা দিয়ে রাডারকে ফাঁকি দেওয়া, a+b² ফাঁক থেকে একটা এক্সট্রা 2ab বার করে আনা কম ব্যাপার। এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স নিয়ে পাশ করা কত শত ঢপবাজি, আমরা তো সেসব শুনেছি। তাই গুলবাজ, ঢপবাজ, জুমলাবাজ প্রত্যেককে এখন থেকে মোদিজি বলে ডাকলে কোনো ক্ষতি হবে না, বরং শব্দটার খানিকটা ওজন বেড়ে যাবে। ও ঢপবাজ এটা না বলে এখন থেকে আপনি বলতেই পারেন ও মোদিজি। হ্যাঁ, কেউ মিথ্যে কথা বলছে তাকে বলুন ও মোদিজি। আসুন গোটা 5-6 বিশাল ঢপবাজি তুলে ধরা যাক, যেগুলো আপনারা জানেন, কিন্তু আবার মনে করিয়ে দিচ্ছি। কমাস পর থেকেই তো তিনি, মানে উনিজি, এ রাজ্যে মিত্র বলে লোকাল প্যাসেঞ্জারি করতে আসবেন। তখন এই কথাগুলো রাস্তার মোড়ে মোড়ে আপনারাই বলবেন, আপনাদের বলতে হবে। 2016-তে তিনি বলেছিলেন কৃষকদের আয় দ্বিগুণ করে দেওয়া হবে। 2016 উনি হিসেবটা ধরেছিলেন 2015-16, যখন কৃষকদের আয়ের জাতীয় গড় ছিল 96,703 টাকা। তো এটা কবে দ্বিগুণ হবে উনিই বলেছিলেন, আমরা কেউ বলিনি, মানে আমরা বলতে বাধ্য করিনি। উনি নিজেই বলেছিলেন 2022-এর মধ্যে এটা দ্বিগুণ হয়ে 1,92,694 টাকা হয়ে যায়। মানে অন্তত দ্বিগুণ তো হবেই, দ্বিগুণ সে জাদা ভি হো সকতা হ্যায়, এরকম একটা ব্যাপার ছিল। বিরাট ব্যাপার। যদিও আমাদের আম্বানি আদানিদের সম্পদ এবং আয় 80% হারে প্রতি বছরে বাড়ছে, কিন্তু সে কথা থাক, যদি কৃষকদের আয় 6 বছরে দ্বিগুণ হয় তাহলে সেটাও তো কম নয়। কি হয়েছে 2024-এ? 22 ছেড়ে দিন। একজন কৃষকের আয়ের জাতীয় গড় হলো 1,28,340 টাকা। এবং মাথায় রাখুন, এর মধ্যে এক বিরাট মূল্য বৃদ্ধি কিন্তু পাল্লা দিয়েই বেড়েছে। মানে 2022 তো ছেড়ে দিলাম, 2024-এর শেষ হিসেব পাওয়া পর্যন্ত কৃষকের আয় আজকের টাকার মানেও
1,92,694 টাকা যা মোদিজি বলেছিলেন, তার বদলে 1,28,340, মানে কম বেশি 65,000 টাকা কম। ওনার জামানাতে সাংসদদের বেতন কত বেড়েছে? ক্ষমতায় এসে 2015-তে সাংসদদের মাইনে কিন্তু দ্বিগুণ করার কাজটা করেছিলেন নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী। তার মানে কি? সারের দাম বেড়েছে, বিদ্যুতের দাম বেড়েছে, পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, কৃষকদের আয় বাড়েনি। জুমলাবাজ মোদিজি কৃষকের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি নিয়ে আর একটা কথাও বলেন না, বলছেন না। আসুন পরের মিথ্যেটাতে যাই। উনি সেই 2017 সালে বলেছিলেন ভারতে বুলেট ট্রেন ছুটবে। বুলেট ট্রেন, আচ্ছা, ছুঁচমুকো ইঞ্জিন হলেই সেটা বুলেট ট্রেন হয় না। মানে অনেকেই ওই একটু সরু মুখওয়ালা ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে সেলফি তোলেন, চেপে ভাবেন বুলেট ট্রেনে চেপেছি। না, ওটা বুলেট ট্রেন নয়। পরে আসছি সে কথায়। প্রথমে বলেছিলেন 2022-এর মধ্যে দৌড়বে বুলেট ট্রেন। কোথা থেকে? মুম্বাই থেকে আহমেদাবাদ। পরে বলেছিলেন না, 2023-এর মধ্যে বুলেট ট্রেন চলবে মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত, মানে সেই গুজরাটে। আচ্ছা হোক না, গুজরাট, ভারত তো। কি হয়েছে? এখন বলা হচ্ছে 2026-এ সুরাট থেকে বিলিমোরা এই পর্যন্ত মানে 50 কিলোমিটার পথ নাকি চালু হয়ে যাবে। এখন এই কদিন আগে বলা হয়েছে 2026-এ সুরাট থেকে বিলিমোরা 50 কিলোমিটার পথ নাকি চালু হয়ে যাবে। আবার একটা মস্ত ঢপ। কেন ঢপ? কারণ বুলেট ট্রেনের গতি হবে ওনার কথাতেই 350 থেকে 360 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 50 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 7 মিনিট। 7 মিনিটের জন্য বুলেট ট্রেন চলবে, মানে চলবে আর দাঁড়াবে। মামদোবাজি। এখনো সমস্ত রেলপথটাই হয়ে ওঠেনি। আর সেটা লোকাতেই ওই ছুঁচলো মুখওয়ালা কিছু ট্রেনকে দেশ জুড়ে চালু করে কিছু ইঞ্জিন আনা হলো যার মুখটা ওরকম ছুঁচলো। সাধারণ টিকিটের চেয়ে 2-3 গুণ দাম বাড়িয়ে দেওয়া হলো, বন্দে ভারত বলে চালু করে দেওয়া সারা দেশ জুড়ে। সেই দ্রোণাচার্যের গল্প, অশ্বত্থামা দুধ খেতে চেয়েছিলেন, দ্রোণাচার্য দুধ না জোগাড় করতে পেরে পিটুলি গোলা খাইয়েছিলেন। এখন অশ্বত্থামার কাছে, দ্রোণাচার্যের কাছে সেই পয়সা ছিল না, তার তিনি জোগাড় করতে পারছেন না, তিনি দরিদ্র ছিলেন, কিন্তু ভিক্ষে করবেন না। তো সেই জন্য উনি এটা করেছিলেন। ঠিক আছে, ইনি নির্ভেজাল ঢপ দিয়েছেন, মানুষকে মিথ্যে বলেছেন। এখন তা লুকাতে লোক ঠকানোর জন্য বন্দে ভারত চালু করেছেন, তাই নয়, 2-3 গুণ ভাড়া বাড়িয়ে পকেট কাটছেন, মানুষের পকেট কাটছেন। এবং রেলমন্ত্রী নয়, নিজেই দেখুন সেই সমস্ত উদ্বোধনী একটাতেও রেলমন্ত্রী নয়, উনি সব জায়গায় ওই হরি ঝান্ডে নিয়ে দাঁড়িয়ে আছেন, ঝান্ডা নাড়াচ্ছেন। যদি নিজে ফিজিক্যালি হাজির না থাকতে পারেন তাহলে সেখানে ভার্চুয়াল উদ্বোধন করছেন, সেখানেও হাত নাড়াচ্ছেন। জুমলাবাজ মোদি ভুলেই গেছেন বুলেট ট্রেনের কথা। এরপরে কি? 2022-এর মধ্যে প্রত্যেকের ঘর হবে, এটাও মোদিজির আর একটা ডাহা মিথ্যে, আর একটা জুমলা। 2015-তে প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করার সময় কেবল নয়, 15, 16, 17 জুড়ে প্রত্যেকটা নির্বাচনে কি বাওয়াল, সবকা ঘর হোগা, ঘর মে নল হোগা, নল মে জল হোগা, ঘর মে উজালা হোগা, কেবল ঘরের মধ্যে ডাইনিং টেবিলে দাদা বৌদির বিরিয়ানি হোগা, এই কথাটাই যা বলেননি। এবারে 2026-এ বাংলাতে এসে সম্ভবত সেই কথাটা বলবে যে ঘর তো হবে, ঘরের মধ্যে বিরিয়ানিও পাবেন, দাদা বৌদির বিরিয়ানি খাবেন। 2022 ছেড়ে দিন, 2023-এর জানুয়ারি হিসেব 2.1 কোটি ঘর হয়েছে, যা নাকি লক্ষ্যমাত্রার 72% মাত্র। তাই প্রকল্পকে 2023 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। তারপরেও সেই লক্ষ্যমাত্রা অধরা, 3 কোটি মানুষের ঘর তো হয়নি। ইতিমধ্যে অনেকের ঘরে দারিদ্র, অনেকের ঘর কেড়ে নিয়েছে, অনেক জায়গায় ঝুপড়ি ভাঙা হয়েছে, অনেক জায়গায় মানুষের নতুন করে শিল্প স্থাপনের জন্য জমি কাড়া নেওয়া হয়েছে, নতুন করে গৃহহীন হয়েছেন মানুষ। সেসব হিসেব বাদই দিলাম, বিভিন্ন কারণে এগুলো হয়নি। পরের জুমলায় আসুন। সবাই জানেন সেই জুমলা, কালা ধন वापस लाएगा, सबका खाते में यूं ही 15-15 লাখ চলা जाएगा। সব মনে আছে আমাদের। 14 জুড়ে, গোটা নির্বাচন জুড়ে এই কথা বলেছিলেন।
তো তিনি তো এই নিয়ে কথা বলছেনই না। ওনার পার্টনার ইন ক্রাইম অমিত শাহ বুঝিয়ে বলে দিয়েছেন ওসব জুমলা ছিল, নির্বাচনের আগে ওসব বলতে হয়। কিন্তু সেই কালাধনের এখন অবস্থাটা কিরকম? মানে সেদিন বলেছিলেন সেগুলো আসেনি, 15 লাখ টাকা যায়নি, এ তো পুরনো ব্যাপার, সবাই জানে। এখন অবস্থাটা কি? 2016-তে 17 লক্ষ কোটি টাকার এক সমান্তরাল এক অর্থনীতি গড়ে উঠেছিল, প্যারালাল ইকোনমি বলে, ব্ল্যাক মানির প্যারালাল ইকোনমি গড়ে উঠেছিল। সেগুলো ফেরত তো আসেনি, বন্ধ হয়ে যায়নি, বরং এই কবছরে কমেছে। কি কতটা কমেছে? হরিনাম খাবলা খাবলা, কমেনি, কালো টাকা বেড়েছে। আপাতত IMF বলছে জিডিপির 50%, মানে 21.82 লক্ষ কোটি টাকা কালো টাকা। সিবিআই বলছে না, সেটা 28 লক্ষ কোটি টাকা, সিবিআই বাড়িয়ে দিয়েছে। আর অন্য আর একটা ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টের শেষ হিসেব নভেম্বরে পাবলিশ হয়েছে, তাতে বলা হচ্ছে 2024-এ এটা 30 কোটি টাকার কম নয়। মোদিজি এখন কালো টাকা নিয়ে মুখ খোলেন না, মোদিজি জুমলাবাজ। মনে আছে সেই মিত্র বলে হাজির হয়ে নোটবন্দির কথা বলেছিলেন এর ফলে নাকি কারাপশন কমে যাবে, দুর্নীতি কমে যাবে। কমা তো দূরস্থান, ওনার 29 জন গুজরাটি বন্ধু এর মধ্যে কোটি কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। দেশের মধ্যে 2 নম্বর বড় লোক আদানির দুর্নীতির কথা ঢাকতে তেনাকে ট্রাম্প সাহেবের দরবারে হত্যা দিয়ে পড়ে থাকতে হচ্ছে। দেশের মানুষকে ওনারা পিছমোড়া করে শেকল বেঁধে পাগড়ি কেড়ে নিয়ে শিখদের সামরিক জাহাজে পাঠিয়ে দিচ্ছেন দেশে। কলম্বিয়া রুখে দাঁড়াচ্ছে, অন্য দেশ বলছে না এভাবে আমরা নেব না, আমরা নিজেদের বিমান পাঠাচ্ছি। আমাদের 56 ইঞ্চির এইটুকু সাহস নেই এই কথা বলার। কারণ কেন সাহস নেই? কারণ খুব সোজা, আদানিকে বাঁচাতে হবে। হাত জোর করে বলছেন ওই কেসটা দেখে দিন একটুখানি। তো খানিকটা দেখেছেন, উনি বলেছেন যে এটা এই যে ওনাদের যে আইনটা সেটাকে এখন পজ করা হলো, বন্ধ করা হলো। একেবারে তুলে দেননি, বন্ধ করা হলো, আপাতত বন্ধ আছে। কিন্তু সেটা নিয়ে আবার ওখানেও নাড়াচড়া শুরু হয়ে গেছে। ওখানকার মিডিয়া তো আমাদের এখানকার মতন না। রাত্রিবেলায় প্রতিদিন রাহুল গান্ধী জবাব দিন বলে অর্ণব গোস্বামী চিৎকার করেন। রাহুল গান্ধী যে বিরোধিতায় আছেন সেটা মনে নেই। শাসন ক্ষমতার শাসকের মুখে আমি যদি পশ্চিমবঙ্গে জবাব চাই, যদি এখানে বলি যে কেন একজন দুর্নীতিবাজ লোককে আরজি করের মাথায় বসানো হয়েছিল, তার কার কাছে বলবো? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলবো। তাকে বলবো কেন বসানো হয়েছিল। যদি একটা ঘটনা ঘটে এখানে, কাকে বলবো? রাজ্যে ঘটনা ঘটলে কাকে বলবো? মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, যেটা কেন হচ্ছে না। আর যদি দেশে ঘটে তাহলে কার কথা বলবো? নরেন্দ্র মোদীর কথা বলবো, RSS বিজেপির কথা বলবো। অর্ণব গোস্বামী এখনো পর্যন্ত বলে যাচ্ছেন রাহুল গান্ধীর কথা। তো সে কথা থাক। সেদিন যে দুর্নীতির বিরুদ্ধে অভিযানের কথা বলেছিলেন সেটা ছিল নির্ভেজাল মিথ্যে। খাওঙ্গা না খানে দুঙ্গা, এগুলো ছিল একেবারে বিশুদ্ধ বাওয়াল। এবার সমস্যা কি জানেন? ভাবছেন একটা এপিসোডে মোদিজির এই 800 মিথ্যে বচনের কথা বলা যাবে, অসম্ভব। গোটা 5 এপিসোড লাগবে। আছে তো 2 কোটি বেকারের চাকরি থেকে ওনার নিজের ডিগ্রির সেই গুল গল্প, সেসব আর একদিনের জন্য রাখা থাকলো। আসলে এক মধ্যযুগীয় ধ্যান ধারণা নিয়ে, এক পিছিয়ে পড়া মানসিকতা নিয়ে, এক অশিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন মানুষ আর তার দল মিথ্যে দিয়ে মানুষকে ভুলিয়ে রাখতে চায়। অন্যান্য রাজনৈতিক দল মিথ্যে বলে না, বলে বই কি, কিন্তু তার রেশিও যদি 40-60 হয়, 50-50ও হয়, তাহলে এনাদের মিথ্যের পরিমাণ 100-তে 99 খানাই মিথ্যে। কোনটা সত্যি কোনটা মিথ্যে বুঝে ওঠা যাবে না। মোদিজি কাজে অকাজে, কারণে অকারণে মিথ্যে বলেন, আর মাকড়সার মতো সেই মিথ্যের জালের মধ্যে চুপ করে বসে থাকে। হ্যাঁ, মোদিজি মুখ খুললেই মিথ্যে কথা বেরোয়। যে কথাগুলো বললাম ভাবুন, ভাবতে থাকুন। দেশের প্রধানমন্ত্রী দেশের সর্বোচ্চ জায়গায় বসে আছেন, ক্ষমতার সর্বোচ্চ শিখরে বসে আছেন, তিনি একজন মিথ্যেবাদী। ভাবতে হবে আমাদের। ভাবুন ভাবুন, বাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার।